গুড আফটারনুন স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের ইতিহাসের শেষ অধ্যায়ের অর্থাৎ নবম অধ্যায়ের টপিক নিয়ে আলোচনা করব। এটা তোমাদের শেষ অধ্যায়। তোমরা সকলেই সামনে বই খোলা রাখবে। আজকে আমরা পড়াবো ভারতীয় সংবিধান, গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার। আমরা এর আগে পড়ে এসেছি যে বিভিন্ন রক্তক্ষয়ী সংগ্রাম এবং দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল। অর্থাৎ পলাশির যুদ্ধ থেকে ধরলে 1757 থেকে ধরলে প্রায় 1947 পর্যন্ত প্রায় 190 বছর ব্রিটিশরা ভারতে রাজত্ব করেছিল। ফলে এই দীর্ঘ বছর ধরে ভারতীয়রা পরাধীন থাকার পর যখন সে মুক্তির স্বাদ পেয়েছিল, তখন সেটা ছিল আসলে খুবই আনন্দের। কিন্তু অন্যদিকে ছিল যন্ত্রণাও কম ছিল না। কারণ ভারত যখন স্বাধীন হয় তখন কিন্তু সাম্প্রদায়িকতার ভিত্তিতে, ধর্মীয় ভিত্তিতে ভারত দ্বিধা বিভক্ত হয়ে, অর্থাৎ দুই ভাগে ভাগ হয়ে কিন্তু স্বাধীনতা লাভ করেছিল। ফলে এই সাম্প্রদায়িকতা বা ধর্মীয় বিভেদ ভারত স্বাধীন হওয়ার সময় থেকেই কিন্তু ছিল, যা এখনও প্রবহমান। এবং আমরা কিন্তু বিশেষ করে যারা সংখ্যালঘু সম্প্রদায়, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো রাষ্ট্রেরই হোক, এই সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু বিভিন্নভাবে এই সাম্প্রদায়িকতার শিকার হচ্ছে। সে যাই হোক, আমাদের যে নতুন রাষ্ট্র 1947 সালে 15ই আগস্ট জন্ম নিল, সেই রাষ্ট্রের চালানোর জন্যে তৈরি হয়েছিল একটা সংবিধান সভা এবং স্বাধীন ভারতের প্রথম সংবিধান রচনা করা হয়েছিল। এই সংবিধান রচনার কাজ এটা কিন্তু 1946 সাল থেকে শুরু হয়েছিল। অর্থাৎ ব্রিটিশদের আমল থেকেই কিন্তু শুরু হয়েছিল ভারতের জন্য সংবিধান তৈরি করার কাজ। এবং এটার কাজ শেষ হয় 1949 সালের 26শে নভেম্বর। অর্থাৎ 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদে এই সংবিধানটি গ্রহণ করা হয়েছিল। গণপরিষদটা কি? গণপরিষদটা হচ্ছে ভারতের সংবিধান রচনা করার জন্যে দায়িত্বে থাকা একটা সভা বলা যায় এটাকে। অর্থাৎ গণপরিষদকেই দায়িত্ব দেওয়া হয়েছিল সংবিধান রচনা করার। আর 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদে এই সংবিধানটি গৃহীত হয়েছিল। চালু করা হয়নি, কিন্তু গৃহীত হয়েছিল, গ্রহণ করা হয়েছিল। পরের বছর 26শে জানুয়ারি 1950 সালে এই সংবিধানটি কার্যকর করা হয়, অর্থাৎ সারা ভারত জুড়ে চালু করা হয়। এখানে অবশ্যই মনে রাখতে হবে, প্রথম সংবিধান গৃহীত হয় 1949 সালে 26শে নভেম্বর, আর প্রথম সংবিধান কার্যকরী হয় বা চালু হয় 1950 সালে 26শে জানুয়ারি।
এখন প্রশ্ন হলো, গৃহীত হওয়ার দীর্ঘ 1 বছর পর কেন সংবিধান চালু হলো? এর প্রধান যে কারণটা সেটা হচ্ছে, আমরা এর আগে পড়েছি 1929 সালে লাহোর অধিবেশন যখন হয়েছিল জাতীয় কংগ্রেসের, সেই অধিবেশনে বলা হয়েছিল যে পূর্ণ স্বাধীনতা দাবি তোলা হয়েছিল, এবং সেই মোতাবেক জওহরলাল নেহরুর নেতৃত্বে 1930 সালের 26শে জানুয়ারি ব্রিটিশ শাসনের অধীনে ভারতের প্রথম স্বাধীনতা জন্যে জাতীয় পতাকা তোলা হয়েছিল। সময়টা ছিল 1930 সালের 26শে জানুয়ারি। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখেই 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান গৃহীত হয়, অর্থাৎ ভারত একটি সাধারণতন্ত্র দেশ হিসাবে ঘোষিত হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই সংবিধান কি বা কাকে বলে? সংবিধান বলতে বোঝায় কতগুলি আইনের সমষ্টি। তোমাদের বইয়ে লেখা আছে, মানে কতগুলো আইন, মানে দেশকে কিভাবে চালানো যাবে, দেশের জনগণের কি কি অধিকার দেওয়া দরকার, দেশের যে মন্ত্রী বা দেশের যে যারা চালক বা যারা শাসক বর্গ, তাদের কি কি অধিকার আছে, তারা কীভাবে দেশ শাসন করবে, এই সমস্ত আইনের সমষ্টি হচ্ছে সংবিধান। অর্থাৎ এই আইন মোতাবেক কোনো একটি সংস্থা বা কোনো একটি প্রতিষ্ঠান চালিত হয়। আর যেহেতু রাষ্ট্র একটি প্রতিষ্ঠান, তাই রাষ্ট্র চালানোর জন্যে একটি সংবিধানের প্রয়োজন হয়। তাই রাষ্ট্রের নিরিখে, অর্থাৎ রাষ্ট্রের দিক দিয়ে ভাবতে গেলে সংবিধান হলো সেই সব আইন কানুন যার দ্বারা সরকারের ক্ষমতা, নাগরিকদের অধিকার এবং সরকার ও নাগরিকের সম্পর্ক পরিচালিত হয়। অর্থাৎ সংবিধান হচ্ছে একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক। অর্থাৎ সংবিধানের নিয়ম অনুসারেই একটা দেশ চালিত হয়। এর আগে, ভারতের সংবিধান কার্যকরী হওয়ার আগে পর্যন্ত ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীন। তাই ভারতে কিন্তু ব্রিটিশদের তৈরি করা সংবিধান অনুযায়ী কিন্তু চালিত হতো। আর সেখানে কিন্তু কোনো ভারতীয়র চাওয়া পাওয়ার কোনো রকম প্রতিফলন ঘটতো না। অর্থাৎ ভারতীয় নাগরিকদের সেভাবে কোনো রকম অধিকার বা সুযোগ সুবিধা ছিল না। তাই জাতীয় কংগ্রেস প্রথম থেকেই ভারতের নাগরিকদের অধিকারের জন্যে একটি সংবিধান রচনা করার জন্য প্রস্তাব দিতে থাকে, এবং সেই মোতাবেক 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটি সংবিধান সভা গঠনের প্রস্তাব গ্রহণ করে। আর এই সংবিধান সভার কাজ হচ্ছে ভারতের জন্য একটা সংবিধান রচনা করা। এই সংবিধান সভা 1946 সালে জুলাই মাসে গণপরিষদে রূপায়িত হয়। অর্থাৎ 1946 সালে জুলাই মাসে গণপরিষদ গঠিত হয়। আর এই গণপরিষদের স্থায়ী সদস্য ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অর্থাৎ গণপরিষদের সভাপতি হচ্ছিলেন রাজেন্দ্র প্রসাদ। আর এই গণপরিষদ স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্যে একটি খসড়া কমিটি গঠন করেছিল। আর এই খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, যার নেতৃত্বে 7 জনের একটা খসড়া কমিটি সংবিধান রচনার কাজ শুরু করেছিল। এখানে অনেকেই ভুল করে যে ভারতে গণপরিষদের সভাপতি কে ছিলেন, অনেকে আম্বেদকর লিখে দেয়, কিন্তু তা নয়। গণপরিষদের সভাপতি হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ। আর ভারতীয় সংবিধান
রচনার জন্য যে খসড়া কমিটি বা লিখিত যে কমিটি, মানে খসড়া কমিটি, সেই খসড়া কমিটির সভাপতি হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর, যার নেতৃত্বে ভারতের সংবিধান রচনার কাজ শুরু হয়েছিল। এবার আমরা দেখব ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। তোমরা এর সঙ্গে আগে থেকেই সুপরিচিত আছো, কেননা ভারতের যে সরকারি বইগুলো রয়েছে এবং সরকারি যে কোনো বিষয়গুলি আছে, সেই সরকারি বিষয়গুলির ওপরে বা বইগুলির ওপরে প্রথমেই কিন্তু এই প্রস্তাবনা লেখা থাকে। তোমাদের সরকারি বইগুলোতেও প্রথমে দেখবে সংবিধানের প্রস্তাবনা লেখা আছে। দরকার হলে বইয়ের প্রথমেই আছে, তোমরা পড়ে নিতে পারো প্রস্তাবনায় কী কী লেখা আছে, সেটা তোমরা পড়ে নিতে পারো। প্রত্যেকটা বই দেওয়া আছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তাহলে ভারতের সংবিধানের একটা প্রস্তাবনা রয়েছে, আর এই প্রস্তাবনায় ভারতীয় সংবিধানের আদর্শ এবং উদ্দেশ্য ঘোষণা করা হয়েছে। অর্থাৎ তোমরা যখন কোনো একটা নোট লেখো তখন কিন্তু তোমরা ভূমিকা বা সূচনা লেখো, ঠিক সেভাবে ভারতীয় সংবিধান যখন লেখা হয়েছিল তখন তারও একটা ভূমিকা বা সূচনা দরকার ছিল, সেটাই হচ্ছে সংবিধানের প্রস্তাবনা। আর এই প্রস্তাবনাকে বলা হয় সংবিধানের বিবেক বা সংবিধানের আত্মা বলা হয়। আর ভারতের এই প্রস্তাবনায় ভারতকে প্রথমে বলা হয়েছিল সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক একটি রাষ্ট্র হিসাবে। পরবর্তীকালে 1976 সালে সংবিধানের 42তম সংশোধনীতে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ আদর্শ দুটি যুক্ত করে ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলা হয়েছে। এই যে এই কয়েকটা কথার মধ্যেই কিন্তু এক গভীর তাৎপর্য লুকিয়ে আছে। ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র, এই কয়েকটা কথার মধ্যে কিন্তু এর যে ব্যাখ্যা কিন্তু গভীর। তো প্রথমেই যেটা আলোচনা করব যে ভারতকে সার্বভৌম কেন বলা হয়, বা ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কেন সার্বভৌম রাষ্ট্র বলা হয়। সার্বভৌম বলতে আমরা এর আগে যেটা বুঝেছি, মানে মধ্যযুগের নিরিখে, সেটা হচ্ছে সর্বজমির মালিক যিনি, অর্থাৎ সমস্ত জমির মালিক যিনি বা সমস্ত ভূখণ্ডের উপর যার আধিপত্য, সেই আধিপত্যকে বোঝানোর জন্যে সার্বভৌম কথাটি আমরা আগে ব্যবহার করেছি। কিন্তু এখানে সার্বভৌম কথাটি একটু আলাদা হবে। এখানে স্বাধীন ভারতের নিরিখে সার্বভৌম কথাটি একটু আলাদা। এখানে সার্বভৌম বলতে বোঝায় ভারত রাষ্ট্র অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতার অধিকারী। অর্থাৎ ভারত একটা ভূখণ্ড রাষ্ট্র, এই রাষ্ট্র কিন্তু তার অভ্যন্তরীণ ব্যাপারে এবং বাইরের বা বিদেশের বা বৈদেশিক ব্যাপারের বিভিন্ন নীতি নির্ধারণের ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত ক্ষমতার অধিকারী। অর্থাৎ কোনো বিদেশি রাষ্ট্র বা কোনো বিদেশি সংস্থার নির্দেশ বা অনুরোধ ভারত মানতে বাধ্য নয়, তাই ভারতকে বলা হয়েছে সার্বভৌম। এবার দেখব ভারতকে কেন সমাজতন্ত্র বলা হয়েছে। সমাজতন্ত্র কথাটি আমরা ইতিপূর্বে অল্প হলেও পরিচিত হয়েছি। সমাজতন্ত্র বলতে আপাত অর্থে, মানে মূল যে অর্থটা সেটা হচ্ছে সমাজই প্রধান, অর্থাৎ একটা সমাজে যত সংখ্যক মানুষ বাস করে সেই সংখ্যক মানুষের যে সার্বিক মূল্যায়ন বা সার্বিক যে উন্নতি,
সেই উন্নতিকেই বলা হয় সমাজতন্ত্র বা সামাজিকতাবাদ, মানে সমাজের মধ্যে যারা বাস করে তাদেরকে নিয়েই তন্ত্র। কিন্তু সমাজতন্ত্র বলতে সাধারণত উৎপাদনের উপকরণগুলির ওপর রাষ্ট্র তথা সমাজের মালিকানা প্রতিষ্ঠা ও উৎপাদিত সম্পদের সমান ভাগকে বোঝায়। অর্থাৎ কোনো একটি রাষ্ট্রে বা সমাজে যত সংখ্যক মানুষ বাস করে এবং তারা যে সমস্ত পণ্য সামগ্রী হোক বা যাই হোক, যা কিছু উৎপন্ন করে সেগুলির সমান ভাগকে বোঝায় সমাজতন্ত্র। অর্থাৎ সমাজে ধনী গরিব থাকবে না, সকলেই সমান এবং সকলেই সকল সম্পদ সমানভাবে ভাগ করে নেবে, এটা হচ্ছে সমাজতন্ত্র। কিন্তু ভারতীয় সংবিধানে একটু আলাদা আছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটিকে যুক্ত করা হয়েছে আলাদা অর্থে। সেখানে মিশ্র অর্থনীতি ও রাষ্ট্রীয় ও ব্যক্তি মালিকানা নির্ভর অর্থনীতির মাধ্যমে সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে বলছে যে ভারত রাষ্ট্র, এই রাষ্ট্রটাই পুরোটাই একটা সমাজ, মানে কোনো সংকীর্ণ একটা গোষ্ঠীকে নিয়ে সমাজ নয়। এখানে ভারতীয় রাষ্ট্র, এই পুরো রাষ্ট্রটা একটা সমাজ এবং এই সমাজে যারা বসবাসকারী মানুষ আছে তারা সকলেই এই সমাজের অঙ্গ এবং সেখানে মিশ্র অর্থনীতি, অর্থাৎ এই সমাজে বা এই রাষ্ট্রে যেমন ব্যক্তিগত মালিকানার সম্পত্তিও থাকবে আবার সরকারি মালিকানাও থাকবে, অর্থাৎ মিশ্র অর্থনীতি। এই মিশ্র অর্থনীতির নিরিখে সমাজতান্ত্রিক ধাঁচের কথা বলা হয়েছে। আগে যেমন সমাজতন্ত্র কী ছিল, যে সমাজে মালিকানা একজনই, রাষ্ট্র বা সমাজ হচ্ছে মালিক আর জনগণ হচ্ছে ওই মালিকের অংশ এবং তারা সব ভাগ করে নেবে। কিন্তু এখানে বলছে কি, রাষ্ট্র মালিক হলেও এখানে ব্যক্তিগত মালিকানা, অর্থাৎ জনগণও কিন্তু নিজস্ব সম্পত্তি দিয়ে নিজস্ব মালিকানা থাকবে এবং সরকারি মালিকানাও থাকবে, অর্থাৎ মিশ্র প্রকৃতির যে মালিকানা, সেটাকেই সমাজতান্ত্রিক ধাঁচে কথা এখানে বলা হয়েছে। আর ধর্মনিরপেক্ষ বলতে বোঝানো হয়েছে যে ভারতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু সমান অধিকার ভোগ করবে। অর্থাৎ ভারত রাষ্ট্রে নিজস্ব কোনো ধর্ম নেই। যেমন পাকিস্তানের নিজস্ব ধর্ম হচ্ছে মুসলিম, বাংলাদেশের নিজস্ব ধর্ম হয়তো মানে মুসলিম বা ইসলাম, ঠিক সেভাবে কিন্তু ভারতের কোনো নিজস্ব ধর্ম নেই। ভারতে বহু ধর্মের লোকের বাস, ঠিক আছে। তাই প্রত্যেক নাগরিক নিজের বিশ্বাস মতো ধর্মাচরণ করতে পারবেন, তার ধর্মীয় ক্ষেত্রে রাষ্ট্র বা অন্য কেউ অধিকার স্থাপন করতে পারবে না। আর ভারতবর্ষকে গণতন্ত্র কেন বলা হয়? ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার কথা বোঝায়। অর্থাৎ গণতন্ত্র বলতে জনগণের অধিকার, অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে জনগণের অধিকারকে বোঝায় গণতন্ত্র। কিন্তু ভারতীয় সংবিধানে গণতন্ত্রটা সামান্য আলাদা। এখানে গণতন্ত্র বলতে বোঝায় যারা ভোট দেওয়ার অধিকার লাভ করেন, অর্থাৎ প্রাপ্তবয়স্ক যাদের ভোটাধিকার রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে ভোট দিয়ে কেন্দ্র এবং প্রদেশগুলির আইনসভায় এবং বিভিন্ন স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানে প্রতিনিধি নির্বাচনের কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে জনগণই পরোক্ষভাবে মূল শক্তির উৎস, কিন্তু জনগণও ভোট দানের মাধ্যমে তাদের শাসক নিয়োগ করবেন বা তাদের প্রতিষ্ঠানের সরকার তৈরি করবেন। এটাকে বলা হচ্ছে গণতন্ত্র। আর সাধারণতন্ত্র বলতে বোঝায় যে বংশানুক্রমে ভারতের শাসন ব্যবস্থায় কোনো রাজা বা রানীর স্থান নেই। অর্থাৎ রাজার ছেলেই রাজা হবেন, মানে তার ছেলে রাজা হবেন, এই বংশবিস্তারটা নেই। অর্থাৎ ভারতীয় শাসন ব্যবস্থার শীর্ষে আছেন রাষ্ট্রপতি, আর তিনি কিন্তু ভারতীয় জনগণের দ্বারাই পরোক্ষভাবে
নির্বাচিত হবেন। জনগণ চাইলে তিনি তাকে সরতে বাধ্য, অর্থাৎ এখানে জনগণের ভোটের উপর নির্ভর করেই কিন্তু তিনি নির্বাচিত হন, তার পুত্র কিন্তু পরবর্তী রাষ্ট্রপতি হবে না। ঠিক আছে। আর সংবিধান অনুযায়ী ভারতীয় শাসনতন্ত্রের উৎস ও রক্ষক হচ্ছে ভারতীয় জনগণ, অর্থাৎ মূল শক্তির আধার হচ্ছে জনগণ। সেজন্য ভারতীয় সংবিধানে সাধারণতন্ত্র শব্দটি ব্যবহার করা হয়। এবার তোমাদের বইয়ে এক জায়গায় লেখা আছে টুকরো কথা সাধারণতন্ত্র দিবস। আমরা জানি প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস কবে পালিত হয়, প্রত্যেক বছরই পালিত হয়। 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি থেকে কিন্তু ভারতে সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়। আর ভারতবর্ষের যে সংবিধান, এটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় সংবিধান, এবং বিভিন্ন দেশের সংবিধানের যে ভালো ভালো দিকগুলো রয়েছে, বিভিন্ন দেশের যে ভালো দিকগুলো রয়েছে বা শ্রেষ্ঠ বিষয়গুলো রয়েছে, সেগুলোই কিন্তু ভারতের সংবিধানে গ্রহণ করা হয়েছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে যুক্তরাষ্ট্র ব্যবস্থা, ইংল্যান্ডের থেকে মন্ত্রিসভা প্রচলন করার ব্যবস্থা, আয়ারল্যান্ডের থেকে নির্দেশমূলক নীতি, এগুলো কিন্তু সব ধার করে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে। তাহলে আমরা ভারতীয় সংবিধান সম্পর্কে ধারণা পেলাম। এবার এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো বলবো, তোমরা সকলেই প্রশ্নগুলো লিখে রাখবে। প্রথম প্রশ্ন হচ্ছে, সংবিধান বলতে কি বোঝো? পূর্ণমান 2। তারপরের প্রশ্ন, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? পূর্ণমান 1। তারপরের প্রশ্ন, ভারতের সংবিধান কবে কার্যকরী করা হয়? পূর্ণমান 1। তারপরের প্রশ্ন, ভারতে কবে গণপরিষদ গঠিত হয়? ভারতে কবে গণপরিষদ গঠিত হয় এবং এই পরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? ভারতে কবে গণপরিষদ গঠিত হয় এবং এই পরিষদের স্থায়ী সদস্য কে ছিলেন? পূর্ণমান 2। তারপরের কোশ্চেন, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? পূর্ণমান 1। তারপরের প্রশ্ন, কবে থেকে ভারতকে সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়? পূর্ণমান 1। ভারতীয় সংবিধানের বিবেক বা আত্মা বলা হয় কাকে? ভারতীয় সংবিধানের বিবেক বা আত্মা বলা হয় কাকে? পূর্ণমান 1। তারপরে কত সালে কততম সংশোধনীতে ভারতকে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ বলা হয়েছে? আবার বলছি, কত সালে এবং কততম সংশোধনীতে ভারতকে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ বলা হয়েছে? তারপরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে ভারতকে সার্বভৌম রাষ্ট্র বলা হয়েছে কেন? পূর্ণমান 2। তারপরের কোশ্চেন, ভারতীয় সংবিধানে ভারতকে সমাজতান্ত্রিক রাষ্ট্র বলা হয়েছে কেন? পূর্ণমান 2। প্রত্যেকটাই। তারপরের কোশ্চেন, ভারতীয় সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন? পূর্ণমান 2। তারপরের কোশ্চেন, ভারতীয় সংবিধানে ভারতকে গণতান্ত্রিক রাষ্ট্র কেন বলা হয়েছে? পূর্ণমান 2। তারপরের কোশ্চেন, ভারতীয় সংবিধানে ভারতকে সাধারণতন্ত্র কেন বলা হয়? পূর্ণমান 2। আজকে এ পর্যন্তই। পরের দিন আমরা তার পরের টপিক নিয়ে আলোচনা করব।